সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে দেখছেন, সরাসরি ফেসবুক লাইভে দেখছেন অথবা পরবর্তীতে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠানটি কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বাজেট। আপনারা অনেক বলবেন যে, অনেকেই হয়তো মনে করবেন যে এটির সাথে আমার কি সম্পর্ক আছে আছে বলেই এটি আজকে আলোচনায় রেখেছি। স্পেশালি যারা মেডিকেট পেয়ে থাকেন, অন্যান্য সেবা পেয়ে থাকেন, এই বিলে কি আছে সেটি আপনাদের জানা খুবই দরকার। এছাড়াও যেটি থাকবে ইমিগ্রেশনের আপডেট, প্যারোল নিয়ে নতুন একটি আপডেট এসেছে। সেটা আমি মনে করি যারা প্যারোলে আছেন বা নিবেন বা নিচ্ছেন, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে যাচ্ছেন, তাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে দুই একটি ব্যাপার আমি জড়িয়ে দেবো যেটি আমি উল্লেখ করিনি। আরেকটি ব্যাপার হচ্ছে, এটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন TVN24 এর মাধ্যমে এবং বিভিন্ন পত্রপত্রিকা, যে অনেকের সোশ্যাল সিকিউরিটি মৃত মানুষের তালিকায় ফেলে দেওয়া হবে। তারা কারা, কেন এবং অন্যদের কি হবে, এই ব্যাপারটি তো আলোচনা থাকবে। এবং এটি আমি একটি ইন্টারনাল মেমো দেখেছি, যেটি প্রকাশ করেনি এখনো তারা, ভাগ্যক্রমে এসেছে হাতে, সেটি তুলে ধরার চেষ্টা করব। কাজে এই সেকশনে আমি আপনাদেরকে স্ট্যাটাস আপডেট দিব প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যাক্স বিলের উপরে। সো এটিকে উনি বলছেন যে বিগ বিউটিফুল বিল। উনি বলছেন এটি আমাদেরকে কি দেবে। উনি বলছেন ইট উইল ডেলিভার রেকর্ড ট্যাক্স কাটস। আমাদের সবার ট্যাক্স কমবে। ক্যারোলিন লেভিটের কথা, অনেকগুলি কথা বলেছেন। নো ট্যাক্স অন টিপস, নো ট্যাক্স অন ওভারটাইম। দিজ আর, এগুলো ভালো জিনিস। এগুলা যারা আমরা কর্মজীবী আছি আমাদের জন্য অত্যন্ত ভালো জিনিস, স্পেশালি যারা ওভারটাইম করে থাকেন। সোশ্যাল সিকিউরিটির উপর ট্যাক্স থাকবে না যারা আছেন। সোশ্যাল সিকিউরিটির উপরে আসলে কখনোই ট্যাক্স বসানো উচিত ছিল না। বয়োবৃদ্ধরা সোশ্যাল সিকিউরিটি পাবেন, তার উপর ট্যাক্স দিস ইজ, বাট এটির একটি ক্যাপ আছে। এই ক্যাপের বাইরে, অর্থাৎ যারা নর্মালি পেয়ে থাকেন তাদের উপরে হয় না। এক্সট্রা যারা কাজ করে থাকেন বা তাদের ইনকাম একটি সার্টেন লিমিটের উপর চলে গেলে তখন এটা ট্যাক্স হয়। এনিওয়ে, আপনারা খেয়াল করে দেখেছেন কিনা, উনি বলছেন যে বড় বড় স্পোর্টস টিম ওনার যারা আছে তাদেরকে ট্যাক্স ব্রেক দেওয়া হবে। এরা যারা আছেন তারা বিলিয়ন্স অফ ডলার আয় করে থাকেন, তাদের কেন ট্যাক্স ব্রেকের প্রয়োজন? এবং যদি দেওয়া হয় তাহলে সরকার আয়টি কমবে না বাড়বে, সেটি আপনারা চিন্তা করে নেবেন। অবশ্যই কমবে। নাও আমি চেষ্টা করব এই যে বিলটি আছে, এই প্রসেসটি আছে দ্য বাজেটে, এটি তুলে ধরার কোনো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আই ট্রাই টু হেল্প আন্ডারস্ট্যান্ড ওয়ার উই আর, আমরা কোথায় আছি ইন দিস প্রসেস। তার কারণ হচ্ছে হোল প্রসেসটা খুবই কনফিউজিং। সো দ্য পলিটিশিয়ানস, কংগ্রেসের এবং সেনেটের রাজনীতিবিদ যারা আছেন, তারা শেষ করেছেন বাজেটিং। তারা যেটিকে বলে থাকেন বাজেটিং অ্যান্ড দ্য ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এটা রূপরেখা কেমন হবে, এই ফেজটি তারা শেষ করেছেন। নাও তারা এখন কোথায় যাবেন? অ্যাকচুয়ালি লিখবেন, লেখা শুরু করবেন এই বিলটি কিন্তু এখনো লেখা হয়নি, তার ফ্রেমওয়ার্ক দ্বারা করানো হয়েছে। সো আমি চেষ্টা করব একটা কুইক রিক্যাপ এটির উপরে দেওয়ার, অ্যান্ড বেসিকলি জাস্ট হোয়াট হ্যাপেন্ড। হ্যাঁ, কি হলো। সো এপ্রিলের 5 তারিখে সেনেটে ভোট হয়েছিল এই বাজেটের উপর, যেটি পাশ করে 51-48 ভোটে। খুবই রেজার থিন সেনেট যে রিপাবলিকানদের হাতে, কিন্তু 51-48 পার্টি লাইনে। তারপর যেটা হলো সেটা হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তখনও তারা এটি পাননি, তখনও ভোট হয়নি, তখনও পাননি। 4 দিন পর যখন এপ্রিল 9 প্রেসিডেন্ট ট্রাম্প তার হোস্ট করলেন তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে, উনি বললেন তার রিপাবলিকান কলিগদের যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো সময়ের চেয়ে এই বিলটি পাশ করা, দ্যাট ওয়ান বিগ বিউটিফুল বিল। আপনারা দেখছেন, উনি আরো বলেছেন যে ইউএস উইল সোয়ার, জেগে উঠবে, ওরা শুরু করবে লাইক নেভার বিফোর। আমি জানি না কোন সময়ের কথা উনি বলছেন। ওকে, অ্যান্ড দেন তারপরের দিনই, দ্য নেক্সট ডে, April 10th, দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভস তারা ভোট দিলেন এটির উপর। এটিও পার্টি লাইন অনুসারেই পাশ হলো, 217-215। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প উনি এপ্রিলের 10 তারিখে আসলেন, আমরা যদি দেখতে পারি। ওকে, বললেন কংগ্রাচুলেশনস টু দ্য হাউস বিল পাশ করার ব্যাপারে, যার মাধ্যমে একটা স্টেজ সেট হয়েছে। উনি আবারও বলছেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সাইনিং ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি। আমি জানি না হোয়াট হি ইজ টকিং অ্যাবাউট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট document in the history. Is he crazy? I don't know. Anyway, among many other things, অন্যান্য অনেক জিনিসের মধ্যে
উনি আরো বলেছেন যে এটি হচ্ছে দ্য লার্জেস্ট ট্যাক্স ইন রেগুলেশন কাট এভার। এই পার্টটা ট্রু। ইভেন উনি মানে হি কন্টেম্পলেটেড বেসিক্যালি টু মেক আমেরিকা গ্রেট এগেন। উনি আবারও বলছেন যে এই বিলের পাশের মধ্য দিয়ে আবার আমেরিকা গ্রেট হয়ে যাবে, কারণ আমেরিকা এখন গ্রেট না। সো নাও এই বাজেট এবং ফ্রেমওয়ার্ক ইজ সেট, এখন এটা সেট হয়ে গেছে। নাও এরা এখন চলে যাবে কোথায়? অ্যাকচুয়ালি বিলটি লেখার কাজে যোগ দিবেন তারা এখন। এবং আমি শিওর এই বিলটি যখন লেখা হচ্ছে, ওয়াশিংটন ডিসি যত লবিস আছে সবাই ভরে গেছেন, সবাইকে পাবেন ওখানে আপনি। অল দ্য কর্পোরেশন লবিজ, পলিটিক্যাল লবিজ, এভরিথিং, এভরিবডি ইজ দেয়ার, ট্রাস্ট মি। অ্যান্ড এই এখন যেটা আমরা দেখবো অনেস্টলি, দেন তারা এগ্রি করেছেন কিসে? অন ট্রাম্পের যে ট্রাম্প ট্যাক্স কাট, এটি পুনরায় বহাল থাকবে, ইট উইল বি রিনিউড। কারণ অনেক ট্রাম্পের ট্যাক্স কাট যেটি উনি 2017 সালে পাশ করেছিলেন, সেটি কিন্তু তার প্রিভিয়াস টার্মে, সেটি কিন্তু সবই এক্সপায়ার হয়ে যাচ্ছে এবছর শেষ নাগাদ 2025। অ্যান্ড অফকোর্স এর সাথে থাকছে অ্যাডিশনাল ট্যাক্স কাট, যেটি ইতিপূর্বে উনি করেছিলেন, তার উপর অতিরিক্ত ট্যাক্স কাট, ট্যাক্স কমানো বহাল থাকবে, যোগ হবে, দুঃখিত। অ্যান্ড ওই সমস্ত ট্যাক্স কাটই আপনারা কিছুক্ষণ আগে এই প্রোগ্রামের শুরুতেই ক্যারোলিন লেভিটের মুখে শুনলেন। নো ট্যাক্স অন টিপস, নো ট্যাক্সেস অন সোশ্যাল সিকিউরিটিজ ইনকাম, নো ট্যাক্স অন ওভারটাইম, এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড অলসো উনি অ্যাডিশনাল ফান্ডিং এর কথা বলেছেন। এই বিলে আছে অ্যাডিশনাল ফান্ডিং কিসের জন্য? এনফোর্সমেন্ট অ্যাপ্রক্সিমেটলি $175 বিলিয়ন, বর্ডার এনফোর্সমেন্ট। এছাড়াও অ্যাডিশনাল ফান্ডিং থাকবে ডিফেন্স স্পেন্ডিং, এটাও অ্যাপ্রক্সিমেটলি $150 বিলিয়ন, দুঃখিত। অলসো এই বিল থাকবে কি করবে? যে পরিমাণ অর্থ আমেরিকার সরকার লোন করতে পারে, সেটি হচ্ছে $2 ট্রিলিয়ন মতো রাজস্ব বছরে, সেটিকে বাড়িয়ে এখন আমেরিকান সরকার $5 ট্রিলিয়ন লোন করতে পারবে। $5 ট্রিলিয়ন লোন করতে পারবে আমেরিকার সরকার। ক্যান ইউ ইমাজিন? যেখানে বলা হচ্ছে যে রাজস্ব খাতে আমরা সচেতন এবং লোন কমাবো, সেখানে লোন করার যে রেটটি আছে, লিমিটটি আছে, সেটি বাড়িয়ে নেওয়া হলো। এর মধ্যে অবশ্যই থাকছে অনেকেই বলবেন 1.5 ট্রিলিয়ন স্পেন্ডিং কাট, যেটি নিয়ে আমি আলোচনা করবো। দিস ইজ শক্সি বেগম, আমার একটি প্রশ্ন ছিল, আপনি প্রশ্নটা করতে পারেন, আমি চেষ্টা করব প্রশ্নটা নেওয়ার। ওকে, এনিওয়ে 1.5 ট্রিলিয়ন কাট হবে বাজেট থেকে, খরচ ব্যয়, সেটা কোথেকে আসবে সেটি আপনারা কিছুক্ষণের মধ্যে শুনবেন। অনেকেই আছে তারা জিজ্ঞেস করবেন ওয়াই, যে এই যে $5 ট্রিলিয়ন লোন করার ক্ষমতা সরকার বাড়িয়ে নিল কেন? তার কারণ হচ্ছে গভর্নমেন্ট হ্যাভ টু বারো মানি, সরকারকে এখন পয়সা অর্থাৎ অর্থ তহবিল লোন করতে হবে। তার কারণ কি? এই যে অল দিস কাটস যেটি আমরা বললাম, ফর অল দিস কাটস, এই তো আয় তো কমবে সরকারের, ইউএস গভর্নমেন্ট উইল আর্ন লেস মানি। তো অর্থ তারা ব্যয় করবেন কোথা থেকে? এইটি তারা এখন লগ্নি করবেন। বাই দ্য ওয়ে, প্রসঙ্গ করে বলে রাখতে চাই, আমি একটি চার্ট দেখছিলাম, 2023 সালে 24 সালে এই পর্যন্ত সরকার যে খরচ করতো বছরের এই এপ্রিল মাস পর্যন্ত, 2025 সালে এসে তার চেয়ে বেশ কয়েক গুণ খরচ আমরা অলরেডি করে ফেলেছি, অর্থাৎ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। অ্যান্ড রিমাইন্ড এভরিবডি, দ্য গভর্নমেন্ট কিন্তু এখন পর্যন্ত ডেফিসিট স্পেন্ড, অর্থাৎ যে অর্থ আমাদের হাতে নেই সেটি খরচ করে যাচ্ছেন লোন করে। ইটস কল্ড ডেফিসিট স্পেন্ডিং। ইউ আর স্পেন্ডিং মানি যেটা আপনার কাছে নেই, এবং এটিও কিন্তু বাড়ছে, ইটস গোয়িং টু ইনক্রিজ। সো তার উপরে তারা ডেট সেলিংটি রেজ করে নিয়েছেন। অলসো পলিটিশিয়ান যারা আছেন তারা বলছেন কি, হ্যাভ প্লেজ, তারা প্রতিজ্ঞা করেছেন, বলছেন যে তারা কথা দিচ্ছেন যে সরকার খরচ কমাবেন, স্পেন্ডিং কমাবেন $1.5 ট্রিলিয়ন আগামী 10 বছরের মধ্যে। ওকে, এবং এই পার্টটা আই ওয়ান্ট টু এক্সপ্লেইন টু ইউ, আমি এটা এইটি ভালো মতো ব্যাখ্যা করা দরকার আছে। এই যে প্রতিজ্ঞাটা, এই যে প্রতিশ্রুতিটি, টু কাট গভর্নমেন্ট স্পেন্ডিং, সরকারের খরচ কমাবেন তারা কত? $1.5 ট্রিলিয়ন। বাই দ্য ওয়ে, ডোজের যে কথা ছিল যে তারা $2 ট্রিলিয়ন খরচ বাঁচাবেন, কমপ্লিটলি বোগাস, কোনো কিছু এখন পর্যন্ত হতে পারেনি। ওকে, সো এটি ভুলে যেতে হবে সবাইকে। সো এসেনশিয়ালি ট্রাম্প চাচ্ছেন কি? ট্যাক্স কাট, ট্যাক্স কমাতে, রাইট, উইচ ইজ গোয়িং টু কস্ট, যেটি আসলে কি করবে?
এই ট্যাক্সটি যখন উনি কমাবেন, নেবেন না সবার কাছ থেকে, অর্থাৎ আপনি ট্যাক্স কম দিবেন, তাহলে তো সরকারের রেভিনিউ অর্থাৎ আয় কমে আসবে অ্যাবাউট $5 ট্রিলিয়ন। আগামী 10 বছরে তাদের আয় কমবে $5 ট্রিলিয়ন। অ্যান্ড অনেক রিপাবলিকান যারা আছেন ইন দ্য হাউস, অনেক রিপাবলিকান যারা আছেন ইন দ্য হাউস, ইভেন সেনেট, তারা কিন্তু আসলে তাদের সাথে এখন ফাইটিংয়ে লিপ্ত হয়ে গেছেন ওভার দ্য কস্ট। এই বিলের যে খরচ আছে, এই খরচ নির্বাহ করতে পারবে কিনা ইউএস গভর্নমেন্ট, এটি নিয়ে তারা সন্দেহ পোষণ করছেন। নট দ্য ডেমোক্র্যাটস, দ্য রিপাবলিকানস, সেনেটর অ্যান্ড সাম অফ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হাউস। তারা বলছেন ইউএস গভর্নমেন্ট ক্যানট অ্যাফোর্ড দিস, অ্যান্ড তারা বলছেন একটা মিডল গ্রাউন্ডে আসা দরকার। দ্য মিডল গ্রাউন্ড রিপাবলিকান যারা আছেন তারা বলছেন যে না, আমরা এই কোনো না কোনোভাবে এই ফান্ডিং বের করব। $1.5 ট্রিলিয়ন কাটটি যেটা আছে, এটি বাজেটে যেটি আছে, আমরা এটি সামহাও আমরা ম্যানেজ করে নিব। দ্য হোল সিচুয়েশন এতটা হবে না, এটা লেস এক্সপেন্সিভ হবে যারা মিডলে আছেন। কিন্তু ডেমোক্রেটরা কি বলছেন? ডেমোক্রেটরা বলছেন যে এই বিগ বিউটিফুল বিল, এটি আসলে আমাদের যে বাজেট ঘাটতি আছে সেটি মারাত্মকভাবে বাড়িয়ে দিবে। তারা বলছেন রিপাবলিকানস হ্যাভ লস ক্রেডিবিলিটি, তাদের বিশ্বাসযোগ্যতা তারা হারিয়েছেন, এবং একটি পার্টি যে দাবি করেন যে তারা রাজস্ব নীতির ক্ষেত্রে রেসপন্সিবল, ফিসক্যালি রেসপন্সিবিলিটি, সেটি তারা হারাচ্ছেন। ওকে, সো এটি হচ্ছে ডেমোক্রেটসের টেক অন দিস সিচুয়েশন। বাট রাইট নাও অনেস্টলি ডেমোক্রেটস একেবারেই পাওয়ারলেস। They are not in control of presidency, they're not in control of Senate, they're not in control of the House. Powerless. তার কারণ হচ্ছে রিপাবলিকানস হ্যাভ মেজরিটি ইন অল দ্য হাউস অ্যান্ড দ্য সেনেট, এবং এই বিলটা পাস হবে। টু পাস দিস বিল তাদের সব জায়গায় মেজরিটি আছে। অল দেয়ার পার্টি, তাদের যেটি করতে হবে, একটি জিনিসই করতে হবে, সিম্পল মেজরিটি। বাই দ্য ওয়ে, এটির ব্যাপারে আসি, তাদের পার্টির লোক যারা আছেন, সদস্য যারা আছেন, তারা যাতে এটিতে ভোট দেন, সিম্পল মেজরিটি। সো যদি কোনো রিপাবলিকান থেকে থাকে, যদি তারা একসাথে হতে পারেন, কারণ এই মুহূর্তে তাদের মধ্যে দ্বিমত দেখা দিচ্ছে, দেন যদি সেটি না হয়ে থাকে, তারা ইজিলি এই বিলটি পাস করতে পারবেন উইদাউট এ সিঙ্গল ভোট ফ্রম দ্য ডেমোক্রেটস। ডেমোক্রেটের একটি ভোটও তাদের প্রয়োজন পড়বে না। সো নর্মালি একটি বাজেট পাস করতে 60টি ভোট, 60 ভোট লাগে ইন এ বিল ইন দ্য সেনেট। রিপাবলিকান তাদের কাছে আছে 53টি সিট এই মুহূর্তে ইন দ্য সেনেট। বাট এই যে বিলটি আছে, তারা করছেন স্পেশাল প্রসিডিওর, যেটিকে বলা হয়ে থাকে রিকনসিলিয়েশন বিল, RC, কন্টিনিউইং রেজলিউশন। নো, দ্যাটস ফর বাজেট, দিস ইজ রিকনসিলিয়েশন বিল। এই রিকনসিলিয়েশন বিলের জন্য প্রয়োজন পড়ে 51 ভোট, 51টি ভোট, সিম্পল মেজরিটি। বাট ব্যাপারটি হচ্ছে এরকম, ইট ইজ নট গোয়িং টু বি দ্যাট ইজি। এটি তেমন সহজ হতে যাচ্ছে না রিপাবলিকানদের জন্য। তার কারণ হচ্ছেন অনেক রিপাবলিকান আছেন, and I'm talking about both হাউস এবং সেনেটে, তারা বলছেন এই বিলটি অত্যন্ত ব্যয়বহুল, যার মাধ্যমে সরকারের খরচ বাড়বে, কমবে না, এবং সাধারণ মানুষ অনেক সুবিধা তারা হারাবেন। এটি হবে খুব এক্সপেন্সিভ, সরকারের আয় কমবে, এবং তারা এটির সাথে একমত পোষণ করবে না। সো তাদেরকে এই দলে যারা আছেন রিপাবলিকান, তারা যদি ভোট না দেন এই বিলে, তাহলে কিন্তু সম্ভাবনা আছে এই বিল না পাস হওয়ার। কিন্তু দ্য সিম্পল মেজরিটি হয়তো তারা পেয়ে যাবেন। আসিফ রাজা, go do something useful for yourself. You have something to say it, which is meaningful. Otherwise, please find something useful for yourself. You're wasting your time and our time. Okay, now এই যে $1.5 ট্রিলিয়ন বিল আছে, এই টার্গেটে পৌঁছাতে হলে এই বিলকে হতে হবে আর একটু কম ব্যয়বহুল। যার যদি সেটি হয়, তাহলে এটি স্যাটিসফাই করবে যারা খুব বেশি কনজারভেটিভ আছেন ফিসক্যালি, রিপাবলিকান কংগ্রেস যারা আছেন কনজারভেটিভ ইন রিপাবলিকান, তাদের কাছে এটি অ্যাট্রাকটিভ হবে। না হলে কিন্তু দে আর গোয়িং টু হ্যাভ এ প্রবলেম। দে আর গোয়িং টু হ্যাভ, এটির মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস আছে এই বিলের মধ্যে। সোশ্যাল সিকিউরিটি কাট করার, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি কমানো, যে হারে দিচ্ছেন এখন সরকার, সেটিকে কাট করার ব্যাপার আছে এখানে। মেডিকেয়ার কাট করার ব্যাপার আছে এখানে। মেডিকেইড কাট করার ব্যাপার আছে এখানে। অ্যান্ড দ্য রিপাবলিকানস, তারা মূলত টার্গেট করছেন এই মুহূর্তে মেডিকেইডকে।
But so the speaker, basically the House Speaker, Mike Johnson, উনি এই ব্যাপারে উনি বলছেন উনি এটি চান না, মেডিকেড কাট করতে চান না, বাট যে কোনো জিনিস শুরু করতে হলে কোথাও থেকে কাট করতে হবে, মেডিকেডকে ওনারা বেছে নিয়েছেন। কথার আড়ালে অনেক কথা থাকে। হি ডাজ নট ওয়ান্ট টু কাট দ্য বেনিফিট অফ দ্য মেডিকেড, এটি উনি বলছেন, রিপাবলিকানরাও বলছেন। উনি বলছেন যে হি ওয়ান্টস টু পুট অন ওয়ার্ক রিকোয়ারমেন্ট, বেসিকলি মেডিকেড পেতে হলে আপনাকে আপনার কোনো না কোনো কাজ থাকতে হবে, অথবা কোনো কাজের রিকোয়ারমেন্ট ওনারা জুড়ে দিবেন। অর্থাৎ এখন যে যদি বলেন যে আমি কিছু করছি না, আমি অসহায়, আমি চাই মেডিকেড আমার লাগবে, না হলে আমি মারা যাবো, আমার চিকিৎসা প্রয়োজন, তখন আপনাকে অ্যাপ্রুভ করা হয়। কিন্তু নতুন রিকোয়ারমেন্ট যেটি নিয়ে আসতেছেন, তখন তারা বলবে ও তোমার ইউ হ্যাভ নো জব, তোমার কোনো কাজ নেই, কিছু নেই, সরি আমরা তোমাকে দিতে পারছি না মেডিকেড। তারা বলছেন, হি ইজ সেইং যে উনি কি করবেন, ওয়ার্ক রিকোয়ারমেন্ট জুড়ে দিবেন, একটা শর্ত জুড়ে দিবেন। উনি বলছেন এটি করলে যে পরিমাণ ফ্রড হয় সেটি কমানো সম্ভব। মিজানুর রহমান, আপনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আপনি নেপালে গিয়েছিলেন, আপনাকে কিছুক্ষণ সময় থাকতে হবে, এই বিষয়টা আমার আজকের আলোচনায় আছে, সেটি আমি আলোচনা করব। আরেকজন মোহিত শাহ বলছেন, ডু ইউ থিঙ্ক দ্য ইন্টারেস্ট রেটস গোয়িং আপ? ইয়েস, আই থিঙ্ক সো, বাট সেটিও আলোচনা নিয়ে আসবো, যদিও আজকের স্কোপে ছিল না, কিন্তু আমি করবো, আমি দুটি মার্ক করে রাখলাম। নাও টু দ্য এন্ড দিস সেকশন, এই সেকশন শেষ করার আগে আমি আপনাদের কাছে সিনসিয়ারলি বলতে চাই একটি ব্যাপারে, সেটি হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া, মানে এই মুহূর্তে আই হ্যাভ নো আইডিয়া যে এই বিলটি কি হবে অথবা বিলে কি আছে। তার কারণ আমরা ফ্রেমওয়ার্ক শুনেছি, স্কোপ শুনেছি, বিলটি পাশ করবে কি পাশ করবে না এই ব্যাপারটি আমি এখনো সন্দিহান। যদিও রিপাবলিকান বিল এবং রিপাবলিকান কংগ্রেস এবং রিপাবলিকান সেনেট ইন পাওয়ার, কিন্তু তারপর আমি বলবো আসলে এটি পাশ হওয়া এখনো শিওর না। হোয়াট আই ক্যান টেল ইউ ইজ, যেটি আমি করতে পারি সেটা হচ্ছে আমার ওপিনিয়নটা তুলে ধরতে পারি এবং আমার পর্যালোচনা এবং অ্যানালিসিস তুলে ধরতে পারি যখন এই বিলটি অ্যাকচুয়ালি পাশ হবে, অথবা পাশ হওয়ার আগে যখন তারা বিলটি লিখে ফেলবেন তখন একটা কপি আমরা পাই, তখন আমি অ্যানালিসিসটা তুলে ধরতে পারবো। ওয়ান্স দে রাইট অফ দিস থিং এবং আমি ডিটেলটি যখন দেখতে পারবো, পড়বো, তখন অ্যানালিসিস আরো পরিষ্কারভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারবো। এই মুহূর্তে যত ইনফরমেশন আমার কাছে ছিল সেখান থেকে অ্যানালিসিস করে আমি বলছি। বিলটি এখনো লেখা হয়নি, আগামী কয়েকদিনের মধ্যে লেখা হবে এবং তার অ্যানালিসিসটা আমাদের জানা খুবই দরকার। সো অল আই ক্যান টেল ইউ ইজ দিস, যে ডেমোক্রেটরা এই ব্যাপারে কোনো রকম সহযোগিতা করবে না এই বিলে পাশ করে, এবং করার কোনো কারণও নেই। এই রিপাবলিকান বিলটা পাশ করার ক্ষেত্রে ডেমোক্রেটরা এইটার ফেভারে ভোট দেবে না, এই ব্যাপারে মোটামুটি শিওর। এই বিলে যদি কোনো বড় রকমের কোনো পরিবর্তন না আসে, তাহলে অনেক রিপাবলিকান কংগ্রেসম্যান অর সেনেটর যারা আছেন তারাও কিন্তু এই ট্রাম্পের বিগ বিউটিফুল বিলে ভোট দিয়ে পাশ করবেন বলে আমি মনে করি না। দিস ইজ আম টকিং অ্যাবাউট রিপাবলিকানস। দ্য রিপাবলিকানস তারা কি করছেন, রিকনসিলিয়েশন প্রসেসের মাধ্যমে এটি হয়তো মেজরিটি ভোটের মাধ্যমে পাশ করে নিতে পারেন, পরে হয়তো আরো অ্যামেন্ডমেন্ট তারা করবেন। ইউ নো, ইট জাস্ট রিপাবলিকানস। সো মোস্ট লাইকলি এটি পাশ করার সম্ভাবনা ওইভাবে আছে রিকনসিলিয়েশনের। সো আমরা চোখ রাখছি এই ব্যাপারটিতে। আমার কাছে অনেক প্রশ্ন আছে এই ব্যাপারটিতে, এবং নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের যারা আছেন তারা বেশ ক্ষতিগ্রস্ত হবেন বলে আমি মনে করি। যারা উচ্চবিত্ত এবং ব্যাপক হারে ধনী, বিশাল ধনী যারা, তারা বেশ ফায়দা লুটে নেবেন। কিন্তু সমস্যা হবে, সরকারের রাজস্ব আয় ব্যাপকভাবে কমে যাবে। এই রাজস্ব ঘাটতি তারা কিভাবে পূরণ করবেন, আই ডু নট নো। একটি বড় কথা হচ্ছে, ট্রাম্প যেটি বলে থাকেন, ট্রেড ওয়ারের মাধ্যমে উনি এটি হয়তো খরচটি ব্যালেন্স করবেন। কিন্তু মনে রাখবেন, ট্যারিফ যেটি আছে এইটি যখন লোকাল ইম্পোর্টাররা আনেন তারা পে করেন, ফরেন কোম্পানিরা পে করেন না। তার অর্থ হচ্ছে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা খুবই বেশি এই ব্যাপারগুলিতে। ওকে, এখন আমি যাব ইউএসসিআইএস এর একটি বড় আপগ্রেড এসেছে সেই ব্যাপারটিতে। আমি সেইখানে যাওয়ার আগে দুটি প্রশ্ন এখানে এসেছে, আমি একটু বলি। মিজানুর রহমান উনি বলছেন, আমি আমি ধরে নিব এটা ট্রাভেল ডকুমেন্টস আবেদন করেছিলাম এরই মাঝে, এবং প্যারোল নিয়ে নেপালে গিয়েছিলাম। প্যারোলের প্রসঙ্গটি এখন আলাপ করব। গিয়েছিলাম, আপনি লাকি মানুষদের একজন। সো ইউ আর ভেরি লাকি, বিকজ আপনি যে জিনিসটা ফিক্স করেছেন সেই জিনিসটা নিয়ে আলাপ করবো। এখন কি আমি আর ট্রাভেল ডকুমেন্টসটা পাবো? ট্রাভেল ডকুমেন্ট আপনি আর পাবেন কি পাবেন না, ইটস নট ইম্পর্টেন্ট, বাট আপনি একটি জিনিস করে ফিক্স করে ফেলেছেন,
সেটি আমি তুলে ধরবো এখনই। সো ইউএসসিআইএস এই ব্যাপারটি মোহিত শাহ, আমি কিছুক্ষণের মধ্যে আপনার ব্যাপারটি আলোচনা করবো। ইউএসসিআইএস ইস্যু করেছে একটি ইন্টারনাল মেমো, অর্থাৎ তাদের অভ্যন্তরীণ মেমো, যেটি এখনো তারা পাবলিক করেননি। এটি তারা ইন্টারনালি রিলিজ করেছেন তাদের মধ্যে মার্চের 7 তারিখে, যেটি বলছেন যে তারা এখন থেকে আর কোনো রকম অ্যাপ্রুভ করবেন না অ্যাপ্লিকেশন ফর অ্যাডভান্স প্যারোল। আপনি যেটি কথা বলছেন, আপনি প্যারোল নিয়ে ঘুরে আসেন, এক্সকিউজ মি, অ্যাডভান্স প্যারোল আর তারা কোনো রকম ইস্যু করবেন না ফর এনি ওয়ান। এটি প্রথম অংশ বলছে এনি ওয়ান, দ্বিতীয় অংশটার জন্য আমি একটু কনফিউজ হয়ে যাই বারবার, কিন্তু এখন আমি চোখ রাখছি। সো কারোর জন্য করবেন না, স্পেশালি যারা এই দেশে এসেছেন উইদাউট ইন্সপেকশন, অর্থাৎ বর্ডার ক্রস করেছেন, গলাকাটায় ভেসে এসেছেন, অন্যভাবে এসেছেন, যাদের প্রপার এন্ট্রি নেই এই দেশে উইদাউট ইন্সপেকশন। তারা বলছেন ইট ডাজ নট ম্যাটার তারা কোন স্ট্যাটাসে এই মুহূর্তে আছেন। টিপিএস হতে পারে, টিপিএস অ্যাডভান্স প্যারোল হতে পারে, ডাকা অ্যাডভান্স প্যারোল হতে পারে, আপনার অ্যাসাইলেম পেন্ডিং আছে এবং অ্যাসাইলেম পেন্ডিং এর অ্যাডভান্স প্যারোলে আপনি আছেন, অর এনি আদার টাইপ অফ প্যারোল, যারা যত রকম প্যারোল আছে, কোন রকম অ্যাডভান্স প্যারোল আর ইস্যু করা হবে না। ওকে, ওকে, কোন রকম প্যারোল, যেটি বলছি আসিফ রাজা, আপনার প্রশ্নটি আমি দেখেছি, আমি চেষ্টা করবো তুলে ধরার। ওকে, আমি পার্সোনালি যেটি জানতে পেরেছি ইনফরমেশন, ওয়েন সামওয়ান ওয়াজ অ্যাপ্লাইং, আপনারা যখন কখন অ্যাপ্লাই করে থাকেন, স্পেশালি ধরুন আপনার ডাকা আছে, আপনার ডাকা এমার্জেন্সি অ্যাডভান্স প্যারোল হয়ে থাকে, যার মাধ্যমে ডাকার ক্লায়েন্টরা আমেরিকার বাইরে ভিজিট করতে যেতে পারেন। হয়তো আপনার কোনো ফ্যামিলি মেম্বার অথবা বন্ধু আত্মীয় স্বজন কোনো মেম্বার খুব সিক, হ্যাঁ, দেখতে হবে আপনাকে। ইউএসসিআইএস নাও, আমার পরিচিত যিনি আছেন উনি অ্যাপ্লাই করেছিলেন নিউ ইয়র্ক সিটিতে, ডাকা, তাকে দেশের বাইরে যেতে হবে। সো স্পেসিফিকলি তাকে বলা হয়েছে যে আমরা পেয়েছি তোমার তোমার রিকোয়েস্ট, কিন্তু আমাদের ইন্টারনাল মেমোরান্ডাম মার্চের 7 তারিখে এসেছে, সেটি আমাদের বলছে যে নো মোর অ্যাডভান্স প্যারোল, কোনো আর অ্যাডভান্স প্যারোল দেওয়া হবে না, অ্যান্ড এমার্জেন্সি অ্যাডভান্স প্যারোল এটিও দেওয়া হবে না ফর এনি ওয়ান, যে কেউ হোক না কেন, যারা এই দেশে এসেছেন উইদাউট ইন্সপেকশনে। দিস ইজ পার্ট 1। নাও আমি বুঝতে পারছি, বা আই আন্ডারস্ট্যান্ড দিস পলিসি যেটি আছে, যেটি হচ্ছে ইট কুড অনলি অ্যাপ্লাই মানে ফর সার্টেন রিজন, এরকম হতে পারে। অথবা প্রশ্ন হতে পারে কি কারণে তারা হঠাৎ করে এটি করলেন, এটি হচ্ছে আসল প্রশ্ন। দ্য অনলি রিজন তারা এটি চান, যেটি তারা করতে চাচ্ছেন, সেটি হচ্ছে কি, এই প্যারোল, অ্যাডভান্স প্যারোলে যখন দেশের বাইরে থেকে আপনি ঘুরে আসেন, আপনি একটা জিনিস ফিক্স করে ফেলেন, সেটি হচ্ছে কি, দ্য এন্ট্রি পার্ট, ইউ ফিক্স ইউর রি এন্ট্রি। সো ইতিপূর্বে এই ব্যাপারে আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি, এবং আমি অ্যাডভান্স প্যারোলের ব্যাপারে আমাদের সাথে অনেক লয়ার থাকে, আমরা আলোচনা করেছি, এবং আদার ফর্মস অফ প্যারোল যেটি আছে সেটিও আলোচনা করেছি। ফর এক্সাম্পল, মিলিটারি প্যারোল ইন প্লেস, যেখানে আপনি যদি কোনো মিলিটারিকে, আর্মিকে বিয়ে করে থাকেন বা এরকম স্পাউস হয়ে থাকে আপনার কিন্তু আমেরিকার বাইরে যাওয়ার প্রয়োজন নাই। ইউ ক্যান অ্যাডজাস্ট অ্যান্ড অ্যাপ্লাই, এখানেই করতে পারেন। দ্য গভর্নমেন্ট ওয়েভ করে দেয় এটি, ওকে, এবং নাও ইউর এন্ট্রি, তাহলে আপনার এন্ট্রিটা ফিক্স হয়ে যায়। কারণ আপনি যখন ইলিগালি এখানে এসে থাকেন বা ইলিগাল হয়ে যান বা এরকম পরিস্থিতি পড়েন, তখন আপনার এই এন্ট্রি নিয়ে একটি প্রশ্ন উঠে থাকে, ওয়েভারের প্রয়োজন পড়ে। যদি আপনি অ্যাপ্লাই করেন গ্রিন কার্ডের জন্য, তখন একটি সমস্যা হয়ে দাঁড়ায়। সো দিস ওয়েজ, 3 ওয়েজ প্যারোল, এবং দ্য পারপাস অফ দিস যেটি হয়ে থাকে ইন দ্য ইউএস, তারা যখন আমেরিকাতে এন্টার করে থাকেন উইদাউট ইন্সপেকশনে, তখন ফিক্স করার উপায় হইতেছে কি, দে উইল নট বি এলিজিবল। প্রবলেমটা হচ্ছে তারা এলিজিবল হন না অ্যাপ্লাই করার জন্য পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ গ্রিন কার্ডের জন্য। কিছু হচ্ছে থ্রু কোন প্রোগ্রামের মধ্যে, থ্রু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস প্রসেসের মাধ্যমে, আমেরিকার ভিতরে থেকে, বাই দ্য ওয়ে, through a family member. Okay, that could be wife, that could be brother, that could be sister, that could be anybody. So excuse me, let's say for example আপনি আমেরিকা এসেছেন উইদাউট ইন্সপেকশনে, আপনি এন্টার করেছেন ইললিগালি থ্রু বর্ডার অর সামহাউ, এবং মানে বছর পর বছর হয়ে গেছে, ইয়ার্স লেটার আপনি এখন মিট করেছেন, ধরুন আপনি কোনো মেয়েকে পেয়েছেন বা আপনি প্রেমে পড়েছেন, আপনি বিয়ে করেছেন এবং শি ইজ এ ইউএস সিটিজেন, ধরে নিন।
সো ইউএস সিটিজেন এবং আপনি বিয়ে করলেন এবং তিনি আপনার জন্য অ্যাপ্লাই করলেন কিসের জন্য? অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য। সো আপনার ইউএস সিটিজেন স্পাউস যখন আপনার জন্য ফাইল করবেন, এটা হলো ফ্যামিলি পিটিশন, এবং বেসড অন দ্যাট আপনার অ্যাপ্লিকেশন ফর অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস হয়ে থাকে। নাও আপনি অপেক্ষা করবেন, বছর খানেক ধরে কিছু সময় লাগে, আপনি অ্যাটেন্ড করবেন, আপনি ইন্টারভিউতে ডাকবে, আপনি ইন্টারভিউতে যাবেন, এভরিথিং গোজ থ্রু ইন্টারভিউ, এবং ভালোই হয়ে গেল সবকিছু। তারপরে কি হলো, আপনি তারা বিশ্বাসও করে নিল যে আপনি যে ম্যারেজটি আছে, বিয়ে যে করেছেন, এটা রিয়েল ম্যারেজ। বাট 2 মাস পর, ইজ অ্যান এক্সাম্পল বাই দ্য ওয়ে, আপনি একটি চিঠি পেলেন ইউএসসিআইএস এর কাছ থেকে, ডিনায়াল অফ ডিসিশন ফ্রম দ্য ইউএসসিআইএস, এবং তারা আপনাকে বলছে ইউ ডিড নট মিট ইন্সপেকশন রিকোয়ারমেন্ট, আপনি ইন্সপেকশন রিকোয়ারমেন্ট মিট করেন না ফর অ্যাডজাস্টমেন্ট অফ দ্য স্ট্যাটাস। হোয়াট ডু ইউ ডু? তখন আপনি কি করবেন? সো নাও দের ইজ অনলি দুইটি অপশন থাকে আপনার কাছে রিয়েলি। ওয়ান, আপনার কেসকে তারা ট্রান্সফার করে দেয় কনসুলেট, আপনার দেশের যে কনসুলেট আছে সেখানে ট্রান্সফার করে দেয়। অ্যান্ড আপনাকে কি করতে হবে? আমেরিকা ছেড়ে চলে যেতে হবে। ইউ হ্যাভ টু গো টু দ্যাট কনসুলেট, আপনার দেশে, বাংলাদেশে হতে পারে, এবং ইন্টারভিউটা আপনার সেখানে হবে। তারপর আপনাকে রি এন্ট্রি নিতে হবে উইথ পার্মানেন্ট রেসিডেন্সি, আপনি গ্রিন কার্ড নিয়ে আসবেন। হাউএভার দ্য প্রবলেম উইথ দিস অপশন ইজ দিস, আপনি যখন ইউএস এর বাইরে যাবেন, আপনি যখন ইউএসএ আসছিলেন, ইলিগালি ছিলেন, ঢুকেছেন, মোর দেন 1 ইয়ার, 1 বছরের বেশি আনলফুল ছিলেন, উইচ ইজ ইন দিস এক্সাম্পল যেটি আমি দিচ্ছি, তাহলে কি হয়, আপনাকে কিন্তু আপনি আনলফুল প্রেজেন্স ছিল আপনার একটা আনলফুল প্রেজেন্স ওয়েভারের প্রয়োজন পড়ে, 601 ওয়েভার, এই ধরনের অনেক ওয়েভার আছে। আপনি এদেশে ফেরত আসার আগে এই ওয়েভারটা অ্যাপ্লাই এবং অ্যাপ্রুভ হতে 4 বছর সময় লাগে, ইট টেক্স 4 ইয়ার্স অনেক ক্ষেত্রে। অ্যান্ড চান্সেস অফ সাকসেস, সাফল্য পেতে পারেন এখানে, রিয়েলি ডিপেন্ড করে আপনার কি প্রুভ করতে পারেন, আপনার স্পাউস কি প্রুভ করতে পারে, আপনার বাবা মা এখানে আছে, তারা হার্ডশিপে থাকবে, আপনি যদি না পান, আপনি আনইউজুয়াল সাফারিং হতে পারে, অনেক কিছু প্রমাণ করতে হয়। ইফ ইউ আর আনএবল টু রিটার্ন, যদি আপনি ফেরত না আসতে পারেন ইন দ্য ইউএস, তাহলে কিন্তু আপনার সব কিছু শেষ, এভরিথিং ইজ, যদি পারফেক্ট থাকে, নর্মাল থাকে আপনার লাইফে, তাহলে কিন্তু আপনার সম্ভাবনা ওয়েভার পাওয়ার সম্ভাবনা খুব খুব কম। যদি আপনার স্পাউস আর প্যারেন্টস হুএভার পার্মানেন্ট রেসিডেন্ট ইন দ্য ইউএস সিটিজেন কমপ্লিটলি নর্মাল থাকে, তাদের কোনো হার্ডশিপ না হয়, আপনি কিন্তু এই হার্ডশিপ দেখাতেও পারবেন না, এবং আপনার যে স্পাউস আছে উনি আর কোনো কিছু প্রুভও করতে পারবেন না, এবং আপনি হয়তো আনলফুল থেকে যাবেন, আপনাকে ফেরত আসার সম্ভাবনা কমে যাবে। সো ইউ আর নট গোয়িং টু বি এবল টু লিভ দ্য ইউএস ইন দিস কেস। আপনি তো ওই চান্সটা নেবেন না, বিকজ ইফ ইউ ডু, যদি আপনি করেন, আপনি কিন্তু বাইরে যেয়ে স্টাক হয়ে যাবেন, এবং তখন আপনি হয়ে যাবে ইনঅ্যাডমিসেবল। আপনাকে আমেরিকায় ঢোকার জন্য আপনি অ্যাডমিসেবল না, পারমিটেড না তখন আর, বিকজ ইউর আনলফুল প্রেজেন্স ওয়েভড হয়নি, সরিয়ে ফেলা হয়নি, আপনাকে ক্ষমা করা হয়নি, ব্যাপারটি থেকে মাফ করা হয়নি। সো আমি জানি এই যে ফার্স্ট টাইম যখন আপনি শুনবেন এই জিনিসগুলো একটু কনফিউজিং মনে হবে, ইটস ভেরি কমপ্লিকেটেড, রিয়েলি কমপ্লিকেটেড। বেসিকলি দ্যাট উড বি দ্য ফার্স্ট অপশন, এটা যেটি বললাম এটা হচ্ছে প্রথম অপশন, ওয়েভার নেওয়া। দ্য সেকেন্ড অপশন যেটি হচ্ছে, আপনাকে ফিক্স করতে হবে লিগাল এন্ট্রি, এবং ইন সাম ওয়েজ অর দ্য আদার ওয়েজ আপনাকে কোনোভাবে কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে ফর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য, এবং দ্যাট ইজ প্যারোল। এই সময়টাই প্যারোল ইন প্লেস চলে আসে, প্যারোল কামস ইন দ্য পিকচার। সো দেয়ার আর সেভারাল টাইপস অফ প্যারোল, বেশ কয়েক ধরনের প্যারোল আছে। দ্য মোস্ট কমন যেটি আছে সেটি হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে পারেন, সেটা হলো অ্যাডভান্স প্যারোল। তার কারণ হচ্ছে ইটস অ্যান এমার্জেন্সি, আছে আপনার বাইরে, দেশের বাইরে এমার্জেন্সিতে পড়েছেন, আপনাকে যেতে হবে। লেটস সে আপনি বাংলাদেশের থেকে, বাংলাদেশে কিছু একটা হয়েছে, আপনি বাংলাদেশের মানুষ, সো রিয়েলি আপনার অনেক বয়োবৃদ্ধ দাদা দাদি নানা নানি আছে, এবং তাদের অবস্থা হয়তো ভালো নয় সেরকম শারীরিকভাবে, আপনাকে যেতে হবে, ভিজিট করতে হবে। সো আপনাকে কি করতে হবে? আপনি অ্যাপ্লাই করবেন এমার্জেন্সি অ্যাডভান্স প্যারোল। কয়েক সপ্তাহ লাগে, ভাগ্য ভালো হলে, আর নাহলে কয়েক মাস লাগে, চলে আসে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। ওকে, এবং আপনি আমেরিকার বাইরে চলে যাবেন এই অ্যাডভান্স প্যারোল নিয়ে, আপনি চলে আসবেন, ফেরত চলে আসবেন আবার আমেরিকার ভেতরে। আপনি একটি বড় কাজ করলেন, আপনি যে ইললিগাল ভাবে ছিলেন এখানে, আপনার ইললিগাল এন্ট্রিটা কিন্তু ফিক্স হয়ে গেল। নাও ইউ মিট দ্য রিকোয়ারমেন্ট ফর ইন্সপেকশন। ইফ ইউ ওয়ান্ট টু রিঅ্যাপ্লাই ফর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, আপনার যদি রিঅ্যাপ্লাই করতে হয়, অথবা আপনার অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের কোনো কিছু যদি নতুন করে কিছু না করতে হয়, আপনার ম্যারেজ কেস থাকে, আপনি ইউএস সিটিজেন স্পাউস থাকে,
আপনি এখন eligible. Now you meet all the permission, all the requirements, and you are good to go. So there are some types of parole referred as a policy in place. For example, আপনি মিলিটারি কাউকে যদি বিয়ে করে থাকেন তখন আর দেশের বাইরে যেতে হয় না, আপনি এটা নর্মালি পেয়ে থাকেন। নাও এই যে কথাটি বললাম যে অ্যাডভান্স প্যারোল আর কাউকে দেওয়া হবে না, স্পেশালি যদি আপনি ইলিগালি এখানে এসে থাকেন, এটি করার কারণটা কি? মূল কারণ হচ্ছে আপনি যাতে আর কোনোভাবেই আপনার এন্ট্রিটা ফিক্স করতে না পারেন। দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর এভরিওয়ান যারা বলছেন যে তারা শুধুমাত্র ডিপোর্ট করবেন ক্রিমিনালকে, থিঙ্ক অ্যাগেন। কারণ যারা এই অবস্থায় পড়েছেন তারা তো সবাই ক্রিমিনাল না। ইট ইজ নট ক্লিয়ারলি হ্যাপেনিং। তারা খুব ছোট্ট ছোট্ট পদক্ষেপে, খুব ছোট ছোট জিনিসে তারা হাত দিচ্ছেন এবং এক একটা জিনিস কঠিন করছেন। নাও যে কথাটি বলছিলেন একটু আগে, উনি নেপাল থেকে ঘুরে এসেছেন, উনি বলছেন যে ওকে সো ইয়া, এখন কি আমার ট্রাভেল ডকুমেন্টটা পাবো? আপনি আবার ট্রাভেল ডকুমেন্ট এটি একবারের জন্য দেওয়া হয়। ওকে, সো আপনি আবার পুনরায় আবেদন করতে পারেন, কিন্তু আমি আপনাকে বলবো প্লিজ, আপনি ঘুরে চলে এসেছেন, আপনি ভাগ্যবানদের একজন। ডোন্ট টেক দ্যাট চান্স এগেন আনটিল আপনার গ্রিন কার্ডটা হয়ে না যাওয়া পর্যন্ত। এটা হচ্ছে আমার পরামর্শ আপনার কাছে, বাট আমি আপনাকে বলবো একজন অভিজ্ঞ লয়ারের সাথে বসুন। ওকে, মোহিত শাহ আপনার প্রশ্ন উত্তর দিব, এবং আরো কয়েকটি প্রশ্ন আছে সেটি উত্তর দিব, এবং সোশ্যাল সিকিউরিটি নিয়ে একটি কথা বাকি আছে, কিন্তু আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। ওকে, রাইট, আসিফ রাজা, আপনি যে প্রশ্নটি করেছেন এটির উত্তরটি হচ্ছে এরকম। মার্চের 20 তারিখে সিডিপ্যাপের একটি রায় ঘোষণা হয়েছে। এটি যারা সু করেছিলেন ডিওএইচ, ডিপার্টমেন্ট অফ হেলথকে, ট্রানজিশনের ব্যাপারটিতে এবং তাদের অন্তর্ভুক্তির ব্যাপারটিতে, এটি আলাদা আলাদা। মার্চের 20 তারিখে যে রায়টি হয়েছে সেটি বলছেন যে যারা সু করেছিলেন ডিপার্টমেন্ট অফ হেলথকে তারা জয়ী হয়েছেন, অর্থাৎ টেম্পোরারি ইনজাংশন শিথিল করা হয়েছে। যারা কাস্টমার আছেন, যারা সিডিপ্যাপে আছেন, তাদেরকে সময় দেওয়া হয়েছে দুইটি, আমার মনে হয় এপ্রিলের 5 তারিখে এবং জুনের 10 তারিখের পর্যন্ত সময় দেওয়া আছে ট্রানজিশন করে নেওয়ার ব্যাপারটিতে। কাজেই তেমন কোনো বড় আপডেট না। আপনি যদি কনজিউমার হয়ে থাকেন, আপনি যদি মানে যিনি গ্রহীতা হয়ে থাকেন, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, যিনি নিয়ে থাকেন, অথবা আপনি যদি সেবা প্রদানকারী হয়ে থাকেন, বড় বড় কোম্পানির ব্যাপারে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দেম, কিন্তু আপনাকে সুনার লেটার পিপিএল এ যেতে হবে। দিস ইজ এ ডান ডিল। সো আই হোপ আমি আপনাকে বোঝাতে পেরেছি। ওকে, আরেকটি ব্যাপার হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্ল্যান করেছেন যে যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছেন তাদের সবার যাদের সোশ্যাল সিকিউরিটি আছে কিন্তু তারা আনডকুমেন্টেড, এটা হতে পারে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আপনার গ্রিন কার্ড প্রত্যাখ্যাত হয়েছে, আপনি পাননি, অ্যাপ্রুভড হয়নি, এবং আপনার কেসটি বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার সোশ্যাল সিকিউরিটি আছে, আপনি সেই দলে হতে পারেন। আপনি অ্যাসাইলাম করেছেন, অ্যাসাইলাম গ্রহণ হয়নি, বাতিল হয়ে গেছে কেসটি, আপনি রিমুভাল কেসে আছেন, আপনার কেস বাতিল হয়ে গেছে, কিন্তু আপনার সোশ্যাল সিকিউরিটি আছে। আপনি আনডকুমেন্টেড, অনেক স্টেট আছে আনডকুমেন্টেড সোশ্যাল সিকিউরিটি দিয়েছে। সো এরকম যারা আছেন তাদের সবাইকে তারা কি করবেন, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের থেকে নাম্বারটি নিয়ে তারা যাতে আর কোনো কিছু, তাদেরকে একটি ফাইলে ঢুকিয়ে দেওয়া হবে, যে ফাইলটি আসলে অনেক আগে থেকে আছে। এই ফাইলটিকে বলা হয় ডেড মাস্টার ফাইল, অর্থাৎ কেউ যদি মৃত্যুবরণ করেন তার সোশ্যাল সিকিউরিটিটা ওই ফাইলে চলে যায়। এটা সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের হাতে থাকে, যার ফলে এই সোশ্যাল সিকিউরিটিটা ব্যবহার করে কেউ নতুন ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবে না, ড্রাইভার্স লাইসেন্স করতে পারবে না, কোনো বাড়ি ক্রয় করতে পারবে না, যাতে এ ধরনের ফ্রড না হয়। সো অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন এখন ড্রাস্টিক একটা এই সিদ্ধান্ত নিয়েছেন যে যারা আনডকুমেন্টেড যারা আছেন তাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে 6,900 মানুষের তালিকা, 6,300 মানুষের তালিকা তৈরি করা হয়েছে, তাদেরকে এই ফাইলে ঢোকানো হয়েছে, অর্থাৎ এই সোশ্যাল সিকিউরিটিগুলো অকার্যকর হয়ে গেল। এখন সোশ্যাল সিকিউরিটির অফিসের সাথে কাজ করছে আইস, এবং আমি যতদূর জানি ইন্টারনালি যে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, লুলাক ডুডাক তার নাম, কমিশনার অফ সোশ্যাল সিকিউরিটি, উনি এগ্রি করেছেন যে 98,000 সোশ্যাল সিকিউরিটি আইসের হাতে তুলে দেওয়া হবে, এবং তাদের লাস্ট নোন, শেষ জানা মতে অ্যাড্রেসকেও শেয়ার করা হবে। দিস ইজ নট এ গুড নিউজ, স্পেশালি এটি একটা ডেভেলপিং স্টোরি, এবং এটির আরও অনেক ব্যাপার আছে। অর্থাৎ এখন যদি আপনি এই পর্যায়ে পড়ে থাকেন, আপনাকে একজন কোনো না কোনো কেসে অন্তর্ভুক্ত হতে হবে সামহাও। যদি কোনো কেস না থাকে, আপনার ডিপোর্টেশন থাকে, আপনার কোনো কেস বন্ধ হয়ে থাকে, আপনার সোশ্যাল সিকিউরিটি দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না,
ড্রাইভার্স লাইসেন্স রিনিউ করতে পারবেন না, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, মানে কোনো কিছু করতে পারবেন না। বেসিক্যালি এটা অকার্যকর একটা সোশ্যাল সিকিউরিটি হয়ে যাবে, কারণ এটি তো সব ইন্টার কানেক্টেড, সবার কাছে এই ইনফরমেশন চলে যাবে। সো এটা একটা ডেভেলপিং স্টোরি। এটা এখন কোথায় যেয়ে দাঁড়াবে আই ডু নট নো, বাট ইটস নট এ গুড স্টোরি। আমি জানি আমি খুব ভয়ঙ্কর একটি খারাপ খবর দিচ্ছি। Belal, Maya, brother, do you have any news on the Doge stimulus check? Not yet, because Doge যে পরিমাণ সেভিংসের কথা বলছেন তার ধারে কাছেও নেই। যদি হয় তাহলে কিন্তু মানে আমরাই, আপনি শুনবেন আমাদের কাছ থেকে প্রথমে শুনবেন। ওকে, সো সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন যেটি করছেন, দিস ইজ নট এ গুড সাইন। এবং এই যে পদক্ষেপগুলো নিচ্ছেন, এটিতে যারা অনেক অনেক বছর ধরে ট্যাক্সও দিয়ে যাচ্ছেন কিন্তু রিয়েলি কোনো লিগাল স্ট্যাটাস নেই, তারাও কিন্তু বিপদে পড়ে গেছেন এখন। তো সামনে কি হয় আমরা চোখ রাখছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আমাদের সাথে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। ও আরেকটি কথা, আগামী শনিবার রাত 10টায় যারা ইনভেস্ট করেছেন স্টক মার্কেটে, যারা ইনভেস্ট করতে যাচ্ছেন, যারা নতুন করে চিন্তা ভাবনা করছেন, কারণ ধনী হবেন তখনই যখন সবাই মার্কেট থেকে বের হয়ে যায়, যখন ইনভেস্ট করবেন, কিন্তু পাগলের মতো না। এটি নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান করেছি, শনিবার রাত 10টায় সেটি দেখানো হবে, আপনারা কিন্তু দেখে নেবেন, অত্যন্ত প্রয়োজনীয়। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।